ঢাকা কলেজ ঢাকার দ্বাদশ ব্যবসায় শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র এই বিষয়ের উপর ক্লাস নেব। আজ এই ক্লাসে আমার আলোচ্য সূচি হচ্ছে জীবন বীমা। এই অধ্যায়ের উপর আজ আমার প্রথম ক্লাস, অর্থাৎ আমরা আজকের পাঠ হিসেবে বেছে নিয়েছি জীবন বীমা 1, অর্থাৎ প্রথম ক্লাস। তাহলে শিক্ষার্থীরা আমরা চলে যাই আমাদের আলোচনায়। ইতিপূর্বে আমরা বীমার উপর অনেক আগে প্রথম চ্যাপ্টারটি পড়িয়েছি। আজ বীমার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন বীমা। তাহলে আমরা বীমার উপরে কি পড়িয়েছিলাম, যেহেতু অনেক আগে পড়িয়েছিলাম সেই বিষয়টি একটু রিভিউ করে নেই। সেটি আমাদের সর্বপ্রথম জানতে হবে বীমা কি। বীমা হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতা এ দুয়ের মধ্যে একটি চুক্তি। যদি বীমা গ্রহীতার কোনো সম্পদের ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি উক্ত ক্ষতিপূরণ প্রদান করে। এজন্য বীমা কোম্পানি কি করে, একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম গ্রহণ করে, অর্থাৎ বীমাকারী প্রিমিয়াম প্রদান করে, পলিসি নেয় এবং বীমা কোম্পানি প্রিমিয়াম আয় হিসেবে নেয়। সে ঝুঁকিটা গ্রহণ করে, ঝুঁকিটা বন্টন হয়ে যায়। কার কাছ থেকে কার মধ্যে ঝুঁকিটা যায়, সেটি হচ্ছে বীমাকারীর ঝুঁকি বীমা কোম্পানি গ্রহণ করছে, ঝুঁকি অ্যাভয়েড করতে পারতেছি আমরা। ঝুঁকি বন্টনের একটি প্রক্রিয়া হচ্ছে আমাদের বীমা। সেক্ষেত্রে বীমার যে মৌলিক নীতিমালা সেটি হচ্ছে যে সম্পদের যে পরিমাণ ক্ষতি হবে তার উপর ভিত্তি করে বীমা মূল্যের উপর আমরা কি করব, আমরা ক্ষতিপূরণ পাব। মৌলিক ইস্যু হচ্ছে এটি, অর্থাৎ সম্পদের যে পরিমাণ ক্ষতি হবে তার উপর যে পরিমাণ পলিসি নেব, পলিসির উপর ভিত্তি করে এবং সম্পদের ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে আমরা ক্ষতিপূরণ পাব। বাট জীবন বীমার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি জানা জরুরি সেটি হচ্ছে তোমার জীবনের মূল্য কত, আমার জীবনের মূল্য কত। আমরা প্রেসিডেন্ট ট্রাম্প তার জীবনের মূল্য বেশি না প্রেসিডেন্ট বাইডেনের জীবনের মূল্য বেশি? এবার চলে আসি, আমরা ফুটপাতে যে রাত্রি যাপন করতেছে তার জীবনের মূল্য বেশি। এই কোশ্চেনের উত্তরটি তোমরা কিভাবে দিবে আমি জানি না। আমি মনে হয় তোমাদের একটি গোলক ধাঁধায় ফেলে দিয়েছি। তোমাদের এ নিয়ে বিরাট কোশ্চেন অ্যারাইজ করতেছে, স্যার কী সব বলতেছে, কার জীবনের মূল্য কত। আসল প্রসঙ্গ হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে জীবনের মূল্য সবচেয়ে বেশি হচ্ছে কার? হচ্ছে আমার। এই আমি যদি আবুল মহসিন চুকদার তোমাদের শিক্ষক হই তাহলে আমার, আমি যদি তোমার মতো একজন ছাত্র হই তাহলে তোমার, আমি যদি প্রেসিডেন্ট ট্রাম্প হই তাহলে তার, আমি যদি একজন ফুটপাতে রাত্রিযাপনকারী ব্যক্তি হই তাহলে তার। অর্থাৎ প্রত্যেকের জীবনের মূল্য তার কাছেই সবচেয়ে বেশি, অন্যের কাছে কিন্তু তেমনটি নয়। তাহলে আমরা দেখতে পারতাম না যে ছিনতাইকারীর কবলে পড়ে পথচারী জীবন শেষ হয়ে গেছে। যদি ছিনতাইকারী বুঝতো যে এই লোকের জীবনের মূল্য অনেক আমার জীবনের চেয়ে বা তার মতো, তাহলে কিন্তু সে কখনোই মানুষ খুন করতো না, খুনাখুনি এই পৃথিবীতে আর থাকতো না। জীবনের মূল্য, সকলের জীবনের মূল্য সকলের নিজের কাছে সবচেয়ে বেশি, এরপরেই আসে তার পরিবারের উপর। কেমন বেশি? সেটি হচ্ছে আমি যদি মারা যাই তাহলে ক্ষতিগ্রস্ত হব সর্বপ্রথম হচ্ছে আমি এবং আমার পরিবারের সদস্যরা, অর্থাৎ আমার স্ত্রী, সন্তান, আমার বাবা মা, অনেক ক্ষেত্রে ভাই, অনেক ক্ষেত্রে ভাইও না। ঠিক আছে? তাহলে আমরা জীবনের মূল্য এভাবে পরিমাপ করতে পারি যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তার বা তার পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার কাছে জীবনের মূল্যটা সেই রকম। অর্থাৎ আমি এই কথা বলার প্রসঙ্গ হচ্ছে কেন, যে বীমা করতে হলে আমরা জানি বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হয়। সম্পত্তির ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত সহজ, যে সম্পত্তির মালিক যে তারই হচ্ছে তোমার ওই সম্পত্তির উপর বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকে। বাট জীবন বীমার ক্ষেত্রে জীবনের যে মালিক, যে জীবন ধারণ করে, তার কাছে তার বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান আছে, আর আছে হচ্ছে তোমার তার পরিবারের সদস্যদের নিকট তার জীবনের মূল্য আছে। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের বুঝাতে পারছি যে বীমাযোগ্য স্বার্থ যদি বিদ্যমান থাকে, বীমাযোগ্য স্বার্থ যদি বিদ্যমান থাকে তাহলে সে তার জীবনের উপর বীমা করতে পারে, তার পরিবারের সদস্যরা তার জীবনের উপর বীমা করতে পারে।
তাহলে এবার আমি চলে আসি, কেন এই কথাগুলি বললাম, যে জীবন বীমার উপর তোমার একটি ধারণা দেওয়ার জন্য এই প্রসঙ্গটি আমাদের আসলো। কিন্তু আমাদের মূল আলোচ্য সূচি হচ্ছে যে জীবন বীমা কী। জীবন বীমা হচ্ছে জীবনের উপর যদি কোনো বিমা পলিসি গ্রহণ করা হয় এবং যদি জীবনে কোনো ক্ষতি হয় অথবা মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদান্তে আমরা কি করব, সেই পলিসির টাকা ফেরত পাবো, এরকম একটি চুক্তি যদি বিমা কোম্পানি আর বিমা গ্রহীতার মধ্যে সম্পাদিত হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে জীবন বীমা। অর্থাৎ অন্যান্য বিমার ক্ষেত্রে সম্পত্তির মালিকের সাথে কী হবে, বিমা কোম্পানির একটি চুক্তি হবে, আর জীবন বিমার ক্ষেত্রে মালিকের সাথে হতে পারে অথবা তার পরিবারের সদস্যর সাথেও হতে পারে। তাহলে পরিবারের সদস্য বলতে আমরা কি বুঝবো, যে ব্যক্তি মারা গেলে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ যার উপর যার বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকে সেই কী করতে পারে, বিমা পলিসি গ্রহণ করতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে চাচ্ছি যে বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান আছে এমন ব্যক্তির জীবনের উপর যদি বিমা কোম্পানির কাছ থেকে পলিসি গ্রহণ করা হয় এবং ওই ব্যক্তি মৃত্যু হলে অথবা পলিসির মেয়াদান্তে যদি বিমা কোম্পানি তার অর্থ প্রদান করে, এ ধরনের বিমা চুক্তিকে আমরা বলবো জীবন বিমা। ক্লিয়ার বিষয়টা? আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো যে জীবন বিমা কি, কে কার উপর জীবন বিমা করতে পারে এবং কিভাবে কে ক্ষতিপূরণের টাকা পেতে পারে। এর মাধ্যমে আসলে জীবন বিমা প্রক্রিয়াটি প্রচলিত। তাহলে আমরা জীবন বিমার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি দেখতে পাই, জীবন বিমার চুক্তির ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি দেখতে পাই, সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে তোমাদের সাথে কথা বলি। ওকে, তাহলে আমাদের এখনকার আলোচ্যসূচি হচ্ছে জীবন বিমার বৈশিষ্ট্য। জীবন বিমার বৈশিষ্ট্য অলরেডি আমাদের আলোচনায় চলে আসছে যে জীবন বিমার বৈশিষ্ট্যগুলোর মধ্যে সেটি হচ্ছে অন্যান্য বিমার যে সকল বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকে জীবন বিমার ক্ষেত্রেও সে সাধারণ বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকে, তারপরেও জীবন বিমার ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান আছে। আমি মূলত সেই পয়েন্টগুলি নিয়ে কথা বলবো। তাহলে জীবন বিমার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে তোমার বীমাযোগ্য স্বার্থ। ইংরেজিতে হচ্ছে এটা ইন্স্যুরেবল ইন্টারেস্ট। আমি বিষয়টা তোমাদের বলেছি যে কে কার জীবনের উপর বিমা নিতে পারবে, উত্তর হচ্ছে যার জীবনের উপর অন্যজনের কি বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান আছে। তাহলে খুব ইম্পর্টেন্ট ইস্যু জীবন বিমার ক্ষেত্রে, এই ইস্যুটা আমাদের অন্যান্য বিমার ক্ষেত্রে প্রযোজ্য হলো, এখানে বিশেষভাবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আলোচনা করা দরকার। আমি কি আমার বন্ধুর উপর জীবনের উপর বিমা গ্রহণ করতে পারি? আমি কি আমার ছাত্রের উপর জীবন বিমা পলিসি গ্রহণ করতে পারি? আমি কি আমার বসের জীবনের উপর পলিসি গ্রহণ করতে পারি? উত্তর হচ্ছে কোনোটির উত্তর হচ্ছে না, সম্ভব না। কারণ তারা মারা গেলে আমি ইন্নালিল্লাহ পড়ব, আমার কষ্ট লাগবে, ঠিক আছে, আমার খারাপ লাগবে, আমি ব্যথিত হব, বাট আমার কোনো বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান এখানে নেই। বিমাযোগ্য স্বার্থ হচ্ছে যদি ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তি মারা যায়, তাহলে ওই অন্য ব্যক্তি যদি এফেক্টেড হয়, অর্থাৎ আমার সন্তান মারা গেলে কিন্তু আমি এফেক্টেড, আমার বাবা মা মারা গেলে আমি এফেক্টেড, আমার স্ত্রী মারা গেলে আমি এফেক্টেড, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান আছে। তাহলে বিমা পলিসির ক্ষেত্রে প্রথম যে কন্ডিশনালিটিস বা শর্তাবলীর মধ্যে আসবে সেটি হচ্ছে বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হবে। ওকে, এরপরে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো জীবন বিমার বৈশিষ্ট্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস। চূড়ান্ত সদ্বিশ্বাস অর্থাৎ বিমা কোম্পানির সাথে আমার
যখন চুক্তি হবে তখন বীমা কোম্পানি আমাকে চূড়ান্তভাবে বিশ্বাস করবে, আমিও বীমা কোম্পানিকে চূড়ান্তভাবে বিশ্বাস করবে। এই বিশ্বাসের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কিন্তু এটাকে আমরা চূড়ান্ত সৎ বিশ্বাস বলবো না। অর্থাৎ আমরা যে ডিসক্লোজারে যাব সেই ডিসক্লোজারটা কি হতে হবে, বীমা কোম্পানি যা চাবে, যা কোশ্চেন করবে আমি তার সঠিক উত্তর দিব। আবার আমিও যা জানতে চাবো বীমা কোম্পানির কাছ থেকে, বীমা কোম্পানি তার সঠিকভাবে পরিপালন করবে। কোনো মিথ্যার আশ্রয় নিলে, আমরা জানি কোনো মিথ্যার আশ্রয় নিলে এমনি চুক্তি নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, চুক্তি হয় না। আর এখানে আমার ইচ্ছা হচ্ছে যে আমরা কি করব, যখন বীমা কোম্পানি আর হলো আমার মধ্যে চুক্তি হবে তখন আমার পুরো ডিসক্লোজারে যেতে হবে। আমার যদি কোনো সমস্যা থাকে, আমরা যখন জীবন বীমার উপর পলিসি নেব, জীবনের উপর পলিসি নেব, তখন আমার যে সমস্যাগুলি আছে আমি লুকায়িত না রেখে আমি সবগুলো ডিসক্লোজারে যাব। যদি কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে কিন্তু বীমা চুক্তি হবে না। আমাদের দেশে মূল সমস্যাটা কিন্তু এই জায়গায়, বীমা কোম্পানি, জীবন বীমা কোম্পানি আছে 20-25টা, কিন্তু তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না যে আমি যদি মারা যাই অথবা আমি যদি ক্ষতিগ্রস্ত হই বা আমার পলিসি যদি হয়ে যায়, ম্যাচিউরড হয়ে যায়, তাহলে টাকা ফেরত পাবে কিনা, প্রথমে দুদুল্যমান অবস্থায় আমরা থাকি। আসলে বীমা কোম্পানির আচরণগুলি আমাদের জন্য খুব সুখকর নয়, প্র্যাকটিসটা বেশি সুখকর নয়। কিন্তু মূল থিম হচ্ছে যে আমার বীমাকারী আর হলো বীমা গ্রহীতা, এই দুইয়ের মধ্যে চূড়ান্ত সৎবিশ্বাস, আটমোস্ট গুড ফেইথ থাকতেই হবে। ওকে, এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাই সেটি হচ্ছে এক্ষেত্রে বীমার ক্ষেত্রে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানব জীবন সম্পর্কিত বীমা। অর্থাৎ আমাদের এখানে কি হচ্ছে, অন্যান্য বীমার ক্ষেত্রে সম্পত্তির জন্য বীমা, আর এখানে জীবন বীমার ক্ষেত্রে মানব জীবন সংক্রান্ত বীমা। অর্থাৎ মানুষের জীবন নিয়ে আমরা সিনেমিনি খেলবো না, মানুষের জীবনকে আরও নিরাপদ করার জন্য, আরও নিশ্চয়তা প্রদান করার জন্য আমরা এটাকে বলতে চাচ্ছি কি মানব জীবন সম্পর্কিত বীমা। আর অন্যান্য বীমার ক্ষেত্রে সেটি হচ্ছে তোমার সম্পত্তির জন্য বীমা। ওকে, তারপরে আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে প্রতিদান। যেহেতু এটা একটি কি চুক্তি আইন অনুযায়ী বীমা চুক্তি, তাহলে বিনা প্রতিদানে কোনো চুক্তি হয় না। তাহলে প্রতিদান অবশ্যই থাকতে হবে। প্রতিদান কি, আমি দেব, তুমি গ্রহণ করবা, আমি গ্রহণ করব, তুমি প্রদান করবা। এক্ষেত্রে যেটি হয়, বীমাকারী কি করে, বীমাকারী তোমার নিশ্চয়তা দিচ্ছে, ঝুঁকি নিশ্চয়তা দিচ্ছে, আর বীমা গ্রহীতা বা আমি গ্রাহক, আমি কি করতেছি, তোমার প্রিমিয়ামের টাকা প্রদান করতেছি, পলিসি নিচ্ছি, এর জন্য প্রিমিয়ামের টাকা দিচ্ছি, আর সে আমার ঝুঁকি নিশ্চয়তা প্রদান করতেছে। লেনদেন অর্থাৎ নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, বিনা প্রতিদানের যেমনি চুক্তি হয় না, এক্ষেত্রে আমার জীবন বীমার ক্ষেত্রে প্রতিদান হচ্ছে পলিসি এবং প্রিমিয়ামের টাকা। ওকে, এটি একটি নিশ্চয়তার চুক্তি। অর্থাৎ কি ধরনের নিশ্চয়তা, আমি যদি মারা যাই তাহলে টাকা ফেরত পাবো, আর আমি যদি মারা নাও যাই তাহলে কিন্তু আমি টাকা ফেরত পাবো। অর্থাৎ চুক্তিতে যেভাবে বলা থাকবে, অর্থাৎ মেয়াদ শেষ আমি আমার পলিসির টাকা ফেরত পাবো, তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে ক্ষেত্রে আমি ক্ষতি হোক আর না হোক আমি পলিসির টাকা অবশ্যই ফেরত পাবো। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমি মারা যাই তাহলে আমার বেশি টাকা পাবে, আমি মারা গেলে তো আমি আর টাকা পাওয়ার সম্ভাবনাই নাই, আমার উত্তরসূরি আমার পরিবার বেশি টাকা পাবে। আর যদি আমি মারাও না যাই, আমার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আমরা কি পাবো, আমরা কিছু না কিছু পরিমাণ টাকা পাবো, সেটি আমাদের চুক্তিতে যেভাবে বলা থাকে। অর্থাৎ এখানে নো লস নো রিস্ক, ঠিক আছে, আমাদের এখানে একটি নিশ্চয়তার চুক্তি বিদ্যমান আছে। এটি একটি শর্ত সাপেক্ষ চুক্তি। অর্থাৎ যদি আমি মারা যাই তাহলে যেরকম হবে, আবার আমি যদি মারা না যাই তাহলে আবার অন্যরকম হবে। মারা গেলে 10 লাখ টাকার পলিসি নিলে 10 লাখ টাকা ফেরত পাবো, আর মারা না যায় ম্যাচুর পিরিয়ডে আমি প্রিমিয়াম যা দিচ্ছি তার সাথে যে টাকা প্রদান করছি তার সাথে একটু বেশি দিবে। অর্থাৎ 10 লাখ টাকার পলিসির জন্য আমি সর্বোচ্চ কত 1 লাখ টাকা হয়তো প্রিমিয়ামের টাকা দিতে পারি। তাহলে আমরা কি এটাকে বলতে চাচ্ছি যে শর্ত সাপেক্ষ চুক্তি। শর্তটা কি, মারা যাব কি যাব না, আমার ম্যাচুরিড হলো কি হলো না, তার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি।
অধিকার হস্তান্তর ও মনোনয়ন। মূলত অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে যেটি হয় যে সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী ক্ষতিপূরণ পায়, আর আমি যদি মারা যাই, আমি বীমা করে গেলাম, আমি কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার আর সম্ভাবনা নাই। অর্থাৎ মরে গেলে আর কি থাকে, মরে গেলে মানুষ হয়ে যায় লাশ, বেহুদা। ঠিক আছে, তাহলে তার উত্তরাধিকার যারা, তাকে আমরা আগেই অধিকার হস্তান্তর করে দেব এবং তাকে আমরা মনোনয়ন দিয়ে যাব যে কে আমার কি এই ক্ষতিপূরণের টাকা পাবে, আমার পক্ষ থেকে কে গ্রহণ করবে, তাকে আমি আগে মনোনয়ন দিয়ে যেতে পারি। পারস্পরিক দায় দায়িত্ব। আমার জীবনের উপর আমি পলিসি নিলাম, বীমা কোম্পানির একটি দায়িত্ব এসে যায়। আমাদের দেশে অবশ্য যদিও এটি তেমন বিশেষভাবে প্রচলিত নয়, কিছু কিছু কোম্পানি এখন প্রচলন করেছে যে আমি যেন কি বীমা পলিসি চলাকালীন সময় মারা না যায়, বীমা কোম্পানি আমাকে সাপোর্ট দেবে। কী ধরনের সাপোর্ট দেবে? আমার চিকিৎসার ব্যয়ভার বহন করবে, আমার দায় দায়িত্ব নেবে, আমার যদি কোনো ঝুঁকি থাকে তাহলে দরকার হলে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করায় নিয়ে আসবে যেন আমি মারা না যাই। আবার আমারও দায়িত্ব থাকবে আমার পলিসির টাকাটা ঠিকমতো দেওয়া। তাহলে পারস্পরিক একটি সম্পর্ক স্থাপিত হয় বীমাকারী আর হচ্ছে বীমা গ্রহীতার মধ্যে, সেটি হচ্ছে যে ঝুঁকিটা যেন কমে যায়। এটি সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে আমি বলতে পারি যে অন্যান্য বীমার মতো এখানেও কি হয়, তোমার বীমা কোম্পানি বীমাকারী তোমার ঝুঁকি গ্রহণ করে। অর্থাৎ আমাদের যে জীবনের উপর যে ঝুঁকি বিদ্যমান থাকে সেই ঝুঁকিটা আমরা কি করতে পারি, হ্যান্ড ওভার করতে পারি কাকে? বীমা কোম্পানির কাছে, অর্থাৎ বীমাকারীর কাছে। তাহলে সে ঝুঁকি গ্রহণ করে। কেন ঝুঁকি গ্রহণ করে? অবশ্যই তার স্বার্থ আছে। তার স্বার্থ হচ্ছে সে পলিসির টাকা পাচ্ছে। আমরা যে পরিমাণ প্রিমিয়াম দিচ্ছি সেটি হচ্ছে তোমার পলিসির ভিত্তিতে যে পরিমাণ প্রিমিয়াম দেয়, সেই প্রিমিয়ামের বিনিময়ে সে বীমা কোম্পানির ঝুঁকি গ্রহণ করে। এরপরে আমরা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে প্রত্যক্ষ বা নিকটতম কারণ। এটি সকল বীমা চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তবে আমাদের এখানে যেটি বিশেষভাবে প্রযোজ্য সেটি হচ্ছে আমরা যদি এ ধরনের পলিসি গ্রহণ করি, যেমন দুর্ঘটনা বীমা। যদি আমি দুর্ঘটনায় পতিত হই তাহলে কি হবে? দুর্ঘটনায় যদি আমি ক্ষতিগ্রস্ত হই তাহলে বীমা কোম্পানি আমার ক্ষতিপূরণ প্রদান করবে। এখন এই দুর্ঘটনাটা কেমন দুর্ঘটনা? আমি কি বাসায় বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে হার্ট স্ট্রোক করে মারা গেলাম, এটাকে আমি দুর্ঘটনা বলবো? আসলে এটাও এক ধরনের দুর্ঘটনা, কিন্তু এটা বীমা কোম্পানি পলিসিতে কাভারেজ দিচ্ছে না, এটা প্রত্যক্ষ কারণে। আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, আমি তোমার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতে পারি, হ্যাঁ, তারপরে প্রাকৃতিক দুর্যোগে মারা যেতে পারি। এই ধরনের দুর্ঘটনার জন্য যদি আমার ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি এই প্রত্যক্ষ কারণ হিসেবে এই ক্ষতিপূরণ পেতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা বীমার বৈশিষ্ট্য নিয়ে আর কথা বলবো না। আমাদের অন্যান্য বীমার যে বৈশিষ্ট্যগুলি বিদ্যমান আছে জীবন বীমার ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলি আছে, তবে বিশেষ এই বৈশিষ্ট্যগুলি শুধু জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা যদি আরও বেশি পয়েন্ট বাড়াতে চাও তাহলে আমার মনে হয় যেটি করতে পারো, অন্যান্য বীমার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি এখানে কোট করে দিলে পয়েন্ট সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমাদের বীমা চুক্তির বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা এখানে শেষ। আমরা নতুন বিষয় নিয়ে কথা বলি আজকে আমরা। জীবন বীমাকে কয় ভাগে ভাগ করতে পারি, কত শ্রেণীতে বিভাজন করা যায় সেই বিষয়টি আমরা আজ আলোচনা করব। তাহলে প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে জীবন বীমাকে আমরা মূলত 5টি পয়েন্ট অফ ভিউতে দেখতে পারি। অর্থাৎ
জীবন বিমাকে আমরা 5টা পয়েন্ট অফ ভিউতে শ্রেণীবিভাগ করব। অর্থাৎ শ্রেণীবিভাগ করি সেটা কিন্তু বলতেছি না, 5টা পয়েন্ট অফ ভিউতে শ্রেণীবিভাগ, অর্থাৎ এই পয়েন্ট অফ ভিউ থেকে এক একটা কি শ্রেণীবিভাগ আবার আলাদা আলাদা হবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমি যেই ভিত্তিটাকে গ্রহণ করব সেটি হচ্ছে ক নাম্বার হচ্ছে মেয়াদের ভিত্তিতে। মেয়াদের ভিত্তিতে, তাহলে মেয়াদের ভিত্তিতে জীবন বীমা কত প্রকার? মূলত মেয়াদের ভিত্তিতে জীবন বীমা হচ্ছে 3 প্রকার। মেয়াদের ভিত্তিতে জীবন বীমা হচ্ছে 3 প্রকার। সেই প্রকার ক্ষেত্রে আমরা লিখতেছি, 1 নাম্বার হচ্ছে মেয়াদের ভিত্তিতে জীবন বীমা হচ্ছে মেয়াদি বীমাপত্র। মেয়াদি বীমাপত্র থেকে ইংরেজিতে বলেন, নতুন একটি টার্মস আমাদের জন্য। এন্ডাওমেন্ট পলিসি, অর্থাৎ সেখানে মেয়াদ আমাদের উল্লেখ থাকবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ নির্দিষ্ট মেয়াদকাল থাকবে, 5 বছর 10 বছর, এটাই হলো আমাদের মেয়াদি জীবন বীমা। মেয়াদকালটা নির্ধারিত থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ধরনের মেয়াদ বীমাগুলো দেখতে পাই, এক্ষেত্রে আমরা যে ধরনের বীমাগুলো দেখতে পাই সেটা হচ্ছে সাধারণ মেয়াদি, সাধারণ মেয়াদি, বিশুদ্ধ মেয়াদি, বিশুদ্ধ মেয়াদি, যৌথ জীবন মেয়াদি, নির্ধারিত মেয়াদি, নির্ধারিত মেয়াদি, দ্বিগুণ মেয়াদি, তারপরে আর্থিক সুবিধা সম্পন্ন, আর্থিক সুবিধা সম্পন্ন ত্রিবিধ মেয়াদি, ত্রিবিধ বীমা, এরপরে শিক্ষাবৃত্তি। অর্থাৎ এন্ডাওমেন্ট পলিসিকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? সাধারণ মেয়াদ, বিশুদ্ধ মেয়াদ, আমি যা যা বললাম, যৌথ জীবন মেয়াদ, নির্ধারিত মেয়াদ, দ্বিগুণ মেয়াদ, আর্থিক সুবিধা সম্পন্ন মেয়াদ, ত্রিবিধ বীমা, শিক্ষাবৃত্তি বীমা। তাহলে তোমাদেরকে আমি এটুকু শুধু কোট করতে চাই যে শিক্ষাবৃত্তি বীমাটা কি? শিক্ষাবৃত্তি বীমাটা হচ্ছে যে আমার ছাত্র জীবন যে কদিন আছে, অর্থাৎ আমি যদি অনার্সে পড়ি, আমি যদি দ্বাদশ শ্রেণীতে পড়ি, দ্বাদশ শ্রেণীর জন্য আমি যদি মেয়াদ বীমা নেই, তাহলে দ্বাদশ শ্রেণীর, একাদশ আর দ্বাদশ উচ্চ মাধ্যমিকে দুইটা শ্রেণী, 2 বছরের জন্য আমরা এই মেয়াদটা পেতে পারি। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমরা বলবো হচ্ছে তোমার মেয়াদি বীমার দ্বিতীয় মেয়াদ ভিত্তিতে দ্বিতীয় শ্রেণীবিভাগ হচ্ছে আমাদের তোমার আজীবন মেয়াদি। আজীবন মেয়াদি অর্থাৎ মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা পলিসির টাকা দিয়ে যাব, এবং আমাদের কোনো কি, আমরা জানি যে মৃত্যু হচ্ছে দুনিয়ার সবচেয়ে অনিশ্চিত একটি বিষয়। কবে মারা যাবে এটা আমি জানি না। আমরা কেউ 40 বছর বয়সে মারা যাচ্ছে, কেউ 20 বছর বয়সে মারা যাচ্ছে, কেউ 80 বছর বয়সে মারা যাচ্ছে, কেউ আবার 100 বছরের পরেও জীবিত থাকতেছে। তাহলে যে যে কদিন জীবিত থাকবে সেই কদিন সে পলিসির টাকা দিয়ে যায়, মৃত্যু না হওয়া পর্যন্ত কিস্তির টাকা প্রদান করবে। ঠিক আছে, অবিরাম কিস্তি সে প্রদান করতে থাকবে। এক্ষেত্রে যেটি হয় যে আজীবন মেয়াদি জীবন বীমাকে আবার আমরা 2টি পয়েন্ট অফ ভিউতে দেখতে পাই। সেটি হচ্ছে তোমার সীমিত
কিস্তি সম্পন্ন। আর হচ্ছে দ্বিতীয়ত হলো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পরিবর্তনযোগ্য আজীবন বীমা। পরিবর্তনযোগ্য আজীবন বীমা অর্থাৎ আমি যে কদিনই বাঁচি আমরা কিস্তি দিব কম করে, অল্প অল্প। এটা একটি বিষয়। আর একটা তো আজীবন বীমা, কিন্তু আমরা কি করব, কিস্তির টাকা পরিশোধ করব হচ্ছে তোমার যে পরিমাণ পরিশোধ করব সেটি পরিবর্তন করা যাবে, কখনো বেশি কখনো কম। বয়স বেশি বয়সে কিস্তির টাকা বেশি দেওয়া লাগবে, কম বয়সে কিস্তির টাকা কম দেওয়া লাগবে। এই হচ্ছে আমাদের মেয়াদের ভিত্তিতে দুই ধরনের শ্রেণীবিভাগ। এরপরে আমরা মেয়াদের ভিত্তিতে সর্বশেষ যে শ্রেণীটি দেখতে পাই সেটি হচ্ছে সাময়িক বীমাপত্র। সাময়িক বীমাপত্র অর্থাৎ আমরা কি মেয়াদকালটা নির্দিষ্ট, কম, অল্প অল্প সময়ের জন্য। ঠিক আছে, এই সাময়িক বীমাপত্রকে আবার মূলত 3 ভাগে ভাগ করতে পারি আমরা। সাময়িক বীমাপত্র আবার 3 প্রকার। একটা হচ্ছে স্বল্পকালীন সাময়িক, তারপরে আরেকটি হচ্ছে আমাদের নবায়নযোগ্য সাময়িক। সাময়িক কনসেপ্টই হচ্ছে শর্ট টার্ম, সময় অতি অল্প। ঠিক আছে, আরেকটি হচ্ছে পরিবর্তনযোগ্য সাময়িক। পরিবর্তনযোগ্য সাময়িক। তাহলে শিক্ষার্থীরা আমরা জীবন বীমার শ্রেণীবিভাগের মধ্যে কি মেয়াদের ভিত্তিতে জীবন বীমার এই শ্রেণীবিভাগটা করলাম। আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলছি। ঠিক আছে, মেয়াদের ভিত্তিতে মূলত 3টা পয়েন্ট অফ ভিউতে আমরা ভাগ করছি। মেয়াদের জীবন বীমা অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ থাকবে। মেয়াদটা এখানে কি আমরা দেখছি, এখানে লিখছি মেয়াদের ভিত্তিতে, এটা আজীবন, এটি হচ্ছে সাময়িক। তাহলে তোমরা অ্যাকাউন্টিংয়ের ছাত্র, বিজনেসের ছাত্র, তোমরা জানো 3 ধরনের মেয়াদ আছে। একটি হচ্ছে স্বল্পমেয়াদী, একটি হচ্ছে মধ্যমেয়াদী, একটি হচ্ছে দীর্ঘমেয়াদী বা আজীবন মেয়াদী। তাহলে আমরা বলতে পারি ইটসে সাময়িক বীমাপত্র হচ্ছে স্বল্পমেয়াদী, মেয়াদী বীমাপত্র হচ্ছে মধ্যমেয়াদী বীমাপত্র, আর আজীবন মেয়াদী হচ্ছে কি দীর্ঘমেয়াদী বীমাপত্র। তাহলে প্রত্যেকটার মধ্যে আবার কতগুলো বিশেষ শ্রেণী ভাগ করছি। আমরা ডিটেলস আলোচনা করতে পারতেছি না, কারণ আমাদের কি নির্বাচনী পরীক্ষা খুব সহসাই অনুষ্ঠিত হবে, আমাদের সিলেবাস শেষ করতে হবে। এই অধ্যায়টি হয়তো 10-11টি ক্লাসের মাধ্যমে নিতে পারলে ভালো হতো, কিন্তু আমরা সেটি করব না। আমরা 2টি ক্লাসের মধ্যে এই অধ্যায়টি শেষ করতে চাচ্ছি। ওকে শিক্ষার্থীরা, তাহলে এটি গেল হচ্ছে জীবন বীমার শ্রেণীবিভাগ কি নাম্বার মেয়াদের ভিত্তিতে। তাহলে এখন আমরা যেটি পড়ব প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে। এখন আর অন্যান্যগুলি এত জটিল না, সেগুলি সহজ এবং শ্রেণীবিভাগ অনেক কম। নাম্বার হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রদানের ভিত্তিতে, অর্থাৎ আমরা জীবন বীমা পলিসির জন্য যে প্রিমিয়াম প্রদান করতেছি, প্রিমিয়ামটা কিভাবে প্রদান করি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে প্রিমিয়ামটা প্রদান করতে পারি আমরা সাধারণত তুমি জানো যে প্রিমিয়াম প্রদান করা হয় দুভাবে। একটি হচ্ছে আমাদের এককালীন বীমাপত্র, এককালীন বীমাপত্র, আর 2 হচ্ছে অ্যানুইটি বা কিস্তিভিত্তিক সমকিস্তি বীমাপত্র। ওকে শিক্ষার্থীরা, তাহলে এককালীন বীমাপত্র কি, অর্থাৎ আমরা যে টাকার পলিসি নিব, পলিসির জন্য প্রিমিয়াম কি একবারে দিয়ে দেব, 5 বছর 10 বছর 50 বছর যাই বলি না কেন একবারে দিয়ে দেব। আর সমকিস্তি বীমাপত্র, আসলে এটি ইংরেজি লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হয়। ইটস এ এককালীন মানে হচ্ছে লামসাম, আর এটি হচ্ছে
অ্যানুইটি, অর্থাৎ এককালীন বিমাপত্রে আমরা কি করতেছি, একবারে সব টাকা দিয়ে দিতেছি, এটাকে আমরা বলতেছি লামসাম। প্রিমিয়ামের টাকা একবারে দিয়ে দিতেছি, আর সমকিস্তিতে প্রতি বছর বা প্রত্যেক সময় শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা, অ্যানুইটি। অর্থাৎ কি, ডিপিএসে আমরা মাসে মাসে যেমন টাকা দিই, এখানে আমরা বছর বছরে বা মাসে মাসে সেভাবে টাকা প্রদান করবো। এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সমকিস্তি বিমাপত্র। তাহলে ইটস এ ক্লাসিফিকেশন রিগার্ডিং দ্য প্রিমিয়াম। প্রিমিয়াম প্রদানের ভিত্তিতে বিমার শ্রেণী বিভাগ। তারপরে এখানে আর ক্লাসিফিকেশন নেই, আমরা পরবর্তীতে যেটি শিখবো সেটি হচ্ছে মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে, মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে। মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে তোমার বিমাপত্র দুই প্রকার। একটি হচ্ছে আমাদের মুনাফাযুক্ত বিমাপত্র, মুনাফাবিহীন বিমাপত্র। মুনাফাযুক্ত বিমাপত্র, আর একটি হচ্ছে মুনাফাবিহীন বিমাপত্র। এটি হচ্ছে জীবন বিমার জন্য বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটি শ্রেণীবিভাগ। অর্থাৎ আমরা যে বিমা কোম্পানিকে দীর্ঘমেয়াদী বিমা করতেছি, জীবনের উপর পলিসি নিচ্ছি, তাহলে এর উপর বিমা কোম্পানি আমাদের টাকাটা নিয়ে কি করে, পলিসির টাকাটা নিয়ে ব্যবসা করে। তাহলে যদি তার লাভ হয় তাহলে সে কি করতে পারে, সে লাভ কি আমাকে দেবে কি দেবে না। যদি প্রদান করে, তাহলে যদি লাভ প্রদান করে তাহলে তাকে আমরা বলবো মুনাফাযুক্ত বিমাপত্র। তাহলে লাভ কিভাবে প্রদান করবে সেই বিষয়টা আমাদের জানার দরকার আছে। সেটি হচ্ছে যে লাভ সে দিবে হচ্ছে, বিমা কোম্পানির মুনাফা দিবে হচ্ছে আমাকে তোমার বোনাস ঘোষণার মাধ্যমে। অর্থাৎ আমাদের যে পরিমাণ পলিসির প্রিমিয়ামের টাকা দেওয়া লাগবে, সেই নগদ টাকা না দিয়ে আমাকে যে পরিমাণ তোমার বোনাস দিবে, সেই বোনাসটা টাকা বাদ দিয়ে টাকা দেবে। অর্থাৎ যদি আমি প্রতি বছর 1000 টাকার প্রিমিয়াম প্রদান করি, আমার বিমা কোম্পানি যদি বোনাস ঘোষণা করে 30 টাকা, তাহলে 30 টাকা বাদ দিয়ে আমার 970 টাকা দিতে হবে। এটাকে আমরা বলবো মুনাফাযুক্ত বিমাপত্র। আর যে ক্ষেত্রে এই মুনাফা আমার কোনো অংশগ্রহণ করার সম্ভাবনা থাকে না, তাকে আমরা বলবো মুনাফাবিহীন। অর্থাৎ আমি প্রতি বছর নির্দিষ্ট হারে শুধু পলিসির টাকা দিয়েই যাব। এরপরে আমরা যে শ্রেণী বিভাগটি পড়ব সেটি হচ্ছে তোমার বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে। অর্থাৎ বিমা যে গ্রহণ করলো সংখ্যার ভিত্তিতে আমরা কি করতে পারি, বিমার শ্রেণী বিভাগ করতে পারি। এটি হচ্ছে একক বিমাপত্র আর হচ্ছে বহুজন বিমাপত্র। এক নাম্বার হচ্ছে তোমার একক বিমাপত্র, দুই হচ্ছে বহুজন বিমাপত্র। অর্থাৎ একজন মাত্র ব্যক্তি যদি বিমা পলিসি গ্রহণ করে তাকে আমরা বলবো হচ্ছে একক বিমাপত্র। অর্থাৎ এই ধরনের পলিসির মাধ্যমে কি একজন ব্যক্তিকে কাভারেজ দিবে, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার একক বিমাপত্র। আর বহুজন বিমাপত্র হচ্ছে যে একটা ইন্স্যুরেন্স পলিসির আন্ডারে অনেকজনকে কাভারেজ দেয়। এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে তোমার ইংরেজিতে গ্রুপ ইন্স্যুরেন্স বা গোষ্ঠী বিমা। যেমন মনে করো আমাদের কি বললাম যে ঢাকা কলেজের সকল 2020-21 শিক্ষাবর্ষের সকল ছাত্রদের জন্য একটা পলিসি নিলাম। তাহলে এই শিক্ষাবর্ষে যত ছাত্র আছে তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি তার টাকা দেবে। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার বহুজন বিমাপত্র। বহুজন বিমাপত্র আবার দুই প্রকার, একটা হলো যৌথ জীবন বিমাপত্র আর একটা হচ্ছে শেষ উত্তর জীবন বিমাপত্র। এটি আবার দুই প্রকার। এই বহুজন বিমাপত্র দুই প্রকার, একটি হচ্ছে আমাদের যৌথ জীবন বিমাপত্র, যৌথ জীবন বিমাপত্র, আর অপরটি হচ্ছে আমাদের শেষ উত্তর জীবন বিমাপত্র। শেষ উত্তর জীবন বিমা। ওকে, যৌথ জীবন বিমাপত্র কি, যদি কেউ মারা যায় তাহলে যে মৃত্যুবরণ করবে সে ক্ষতির টাকা পাবে, আর যখন যে মারা যাচ্ছে তাহলে সে কিন্তু ক্ষতির টাকা পাচ্ছে। আর শেষ উত্তর জীবন বিমাপত্র কি, যদি
বিমা পলিসির আন্ডারে যাদেরকে কাভারেজ দিব তারা সব শেষজন যদি মারা না যায় তাহলে কেউ কোনো ক্ষতিপূরণ পাবে না, এটি হচ্ছে আমার বিমা গৃহীতার সংখ্যার ভিত্তিতে জীবন বিমা 2 প্রকার, এটা হলো 1কালীন জীবন বিমার প্রকারভেদ। এছাড়াও আমরা বলছিলাম আরেকটি জীবন বিমার প্রকারভেদ আছে, সেটা হচ্ছে বিমা দাবি পরিশোধের ভিত্তিতে। বিমা দাবি পরিশোধের ভিত্তিতে, বিমা দাবি পরিশোধের ভিত্তিতে জীবন বিমা 2 প্রকার, এটা হলো এককালীন বিমাপত্র আর হলো কিস্তি বা বৃত্তি বিমাপত্র। একটি হচ্ছে আমাদের এককালীন বিমাপত্র আর 2 হচ্ছে তোমার কিস্তি ভিত্তিক বিমাপত্র। তাহলে এর আগে কিন্তু আমরা এককালীন বিমাপত্র, সমকিস্তি বিমাপত্র বা কিস্তি ভিত্তিক বিমাপত্র বলছি, বাট এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে তোমার পলিসির টাকা ফেরত প্রদানের ভিত্তিতে। পলিসির টাকা কখন ফেরত দেয়, কিভাবে দেয়? যদি একবারে টাকা প্রদান করি, ক্ষতিগ্রস্ত হলে পলিসির টাকা একবার ফেরত দেবে, তাকে আমরা বলবো এককালীন বিমাপত্র। আর যদি প্রতি বছর মেয়াদান্তে দেয় তাহলে তাকে আমরা বলবো কিস্তি ভিত্তিক বিমাপত্র। তাহলে এর মাধ্যমে আমাদের কি বিমার শ্রেণী বিভাগ পড়া শেষ হলো। তোমরা বিষয়টি একটু রিভিউ করে নিবা, পাঠ্য বইয়ের সহযোগিতা নিবা, তাহলে তোমাদের বিষয়টি মনে থাকবে। আর যদি তোমরা আরও বেশি মনোযোগ দিতে চাও তাহলে আমার মনে হয় এই ক্লাসটি রেকর্ডেড ক্লাসটি বারবার দেখবা, তাহলে তোমাদের জন্য আরও সহজ হবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, তার মাধ্যমে আজকে আমি ক্লাসটির পরিসমাপ্তির দিকে যাব। তোমরা আমাদের সাথে থাকবে, তাহলে তোমাদের জন্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। আসলে বিমা নিয়ে, জীবন বিমা নিয়ে অনেক কথা বলেছি, কথা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কাজ। আমরা কিভাবে জীবন বিমা চুক্তি সম্পাদন করব, এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য সূচি, অর্থাৎ জীবন বিমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া। ওকে, কিভাবে আমরা জীবন বিমা চুক্তি করব? আমরা আসলে অনেকেই ইন্টারেস্টেড যে আমরা জীবনের উপর বিমা করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে তোমরা জানো, তোমার ঢাকা কলেজের সামনেই যদি তুমি বের হও দেখবা যে বহু জীবন বিমা কোম্পানির সাইনবোর্ড আছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এমন মনে হয় কলেজের সামনের বড় বিল্ডিংটাই আছে। তারপরে আছে কি অ্যালিকু, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ এটার এখন নাম পাল্টে গেছে, আর কি কি যেন হয়েছে, ঠিক আছে, বিভিন্ন এজেন্সি। তারা কি করে আমাদের পিছনে ঘুরে, বিমা কোম্পানির প্রতিনিধি দেখবা যে গরমের দিনেও, জ্যৈষ্ঠী মাসের গরমের দিনেও টাই পরে আর একটা ব্রিফকেস নিয়ে এসে তোমার পিছনে ঘুরবে। গেট আপ দেখলে বোঝা যাবে যে এরা বিমা কোম্পানির লোক। তারা আসেন একটা বিমা কোম্পানি, একটা বিমা করি। আসলে কি এভাবে বলে, এভাবে করলে কি আমরা বিমা করবো? সুন্দর করে বলে, আমি তো এভাবে বলতেছি, আসলে মূল ফোকাসটা হল এই জায়গায়, তাহলে আমরা জানতে পারি। তারপরে আমি সেদিন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের মার্কেটের মধ্যে বিমা উন্নয়ন কর্তৃপক্ষের একটা সাইনবোর্ড লাগানো আছে, বিমা করলে কি সুবিধা, কি করা করণীয়, প্রচারণা চালাই দিছে। তাহলে এভাবে আমরা বিমা কোম্পানির সম্বন্ধে জানতে পারি। জীবন বিমার উপরে আমরা কি করতে পারি, একটি পলিসি নিতে চাই, আমি ইন্টারেস্টেড, অথবা আমার ইন্টারেস্ট গ্রো করার পিছনে তারা কাজ করতেছে, তারা মার্কেটে আছে, কাজ করতেছে। তাহলে এভাবে আমরা মূলত জানতে পারি। অর্থাৎ আমরা বিমা কোম্পানির জন্য যেটি করি সেটি হচ্ছে চুক্তি সম্পাদনের জন্য যেটি করি সেটি হচ্ছে প্রাথমিক আনুষ্ঠানিকতা। ফার্স্ট অফ অল, ফার্স্ট যে আমরা যেটি করব সেটি হচ্ছে প্রাথমিক আনুষ্ঠানিকতা। অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে জানাচ্ছে তারা জীবনের উপর পলিসি নিচ্ছে, জীবন বিমা করতেছে, আমি জানলাম। তারপরে আমার কাছে লোকজন আসলো, বিমা কোম্পানির প্রতিনিধি আসলো, আমার কাছে সাইনবোর্ড দিল, ঠিক আছে। তাহলে আমরা প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে বিমা কোম্পানি সম্পর্কে জানলাম যে এখানে বিমা করা যায়। ওকে, তারপরে আমরা জানার পরে আমরা সিলেক্ট করবো যে আমরা আসলে একটা পলিসি নিতে চাই। কার কাছে নেব? সাধারণ জীবন বিমা কর্পোরেশন, নাকি অ্যালিকু, না ডেল্টা লাইফ, না ন্যাশনাল লাইফ? তোমরা কি আরও কতগুলি কোম্পানির নাম বলতে পারো জীবন বিমার কোম্পানি? যেমন আছে তোমার প্রাইম ইসলামী লাইফ, ঠিক আছে, তারপর আছে বাইরা লাইফ, এই ধরনের মেঘনা লাইফ, এই ধরনের বহু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে এখন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
দুটি ভাগে ভাগ করে, একটি হচ্ছে তোমার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর একটি হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপর বেশি ফোকাস করতেছে। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের এমন বিভিন্ন কোম্পানি বিদ্যমান আছে। তাহলে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে আমরা কি প্রাইভেট কোম্পানির মাধ্যমে যাব না আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ যাব। সরকারি কোম্পানি হলে একটি, সেটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। তাহলে আমরা সিলেক্ট করলাম যে আমরা এই কোম্পানির কাছে বীমা করবো, তাহলে তার প্রতিনিধি এসে আমাকে অফার করবে। ঠিক আছে, তাহলে আমার সিলেকশনটা আমরা কিভাবে জানবো? আনুষ্ঠানিক প্রচার প্রপাগান্ডার মাধ্যমে, সাইনবোর্ড, বিজ্ঞাপন, এর মাধ্যমে। এরপরে আমার বীমা কোম্পানির লোক আমার কাছে চলে আসবে। আমরা বিষয়টা এই জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া যেহেতু, তাহলে এখানে প্রক্রিয়ার ধাপে ধাপে আমরা প্রক্রিয়াগুলি অনুসরণ করব। প্রাথমিক ধাপে আমরা বললাম প্রাথমিক আনুষ্ঠানিকতা, এরপরের ধাপটিকে আমরা বলতে চাচ্ছি প্রস্তাব প্রদান, অর্থাৎ বীমা কোম্পানির প্রতিনিধি আমাদেরকে প্রস্তাব প্রদান করবে। ঠিক আছে, আসলে এটি চুক্তি সম্পাদনের প্রথম ধাপ। যে কোনো চুক্তির প্রথম ধাপে হচ্ছে প্রস্তাব প্রদান। প্রস্তাবের ক্ষেত্রে কি বলা থাকবে? যে আমি অমুক কোম্পানির প্রতিনিধি, আমার বীমা কোম্পানির এই প্যাকেজগুলি আছে, আপনি এটি নিতে পারেন। তাহলে তুমি কি করবা? সেটি বিবেচনা করে পর্যালোচনা করবা। তাহলে তার প্রস্তাবটা সে দিল। এখন আমার এই প্রস্তাবটা কে দিল? এই প্রস্তাবটা দিল হচ্ছে তোমার বীমা কোম্পানি। এই প্রস্তাব কে প্রদান করবে তোমাকে? অবশ্যই বীমা কোম্পানি পাবলিক তার প্রতিনিধি। ওকে, এরপরে প্রস্তাব প্রদানের পরে থার্ড ধাপে আমরা সেই প্রস্তাবটি কি করব? পর্যালোচনা ও বিবেচনা করব। প্রস্তাব পর্যালোচনা ও বিবেচনা। তাহলে এই প্রস্তাবটা আমি যাচাই বাছাই করে দেখবো আমার জন্য সুইটেবল কিনা, কত টাকার পলিসি নেব, কত টাকা প্রিমিয়াম প্রদান করতে হবে। তারপরে আমি চিন্তা করব তাহলে এটা হচ্ছে কে বিবেচনা করবে? সেটা হলো বীমা গ্রহীতা। যে বীমা জীবনের উপর পলিসি নেবে সেই বীমা গ্রহীতা এই প্রস্তাবটা পর্যালোচনা ও বিবেচনা করবে। বীমা গ্রহীতার কাজ। ওকে, এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টি বিবেচনা করা দরকার যে বিয়ের বয়স কত, বীমাকারীর বয়স কত, বীমা গ্রহীতার বয়স কত, বীমা গ্রহীতার তারপরে তোমার পেশা কি, তার উপর ভিত্তি করে পর্যালোচনাটা করা হবে। এরপরে আমরা যেটি করব, বীমা কোম্পানি যেটি করে ডাক্তারি রিপোর্ট সংগ্রহ। ডাক্তারি রিপোর্ট সংগ্রহ, দ্যাট মিনস বীমাকারী এখানে এগ্রি করছে, হ্যাঁ আমরা বীমা চুক্তি করতে চাই, বীমা করতে চাই। তাহলে এখন বীমাকারীর কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা, জটিল কোনো রোগে আক্রান্ত কিনা। একজন ক্যান্সারের রোগী যার নিশ্চিত 5 বছরের মধ্যে সে নিশ্চিত মারা যাবে, এই ঘটনাটা কিন্তু নিশ্চিত, যদিও দুঃখজনক। কিন্তু বিষয়টি হচ্ছে যে তার জীবনের উপর যদি আমরা পলিসি নেই আর বিষয়টা ডিসক্লোজারে না যাই, তাহলে সে কিন্তু হাই রিস্কের মধ্যে আছে, মৃত্যুর ক্ষেত্রে সে হাই রিস্কের মধ্যে আছে। বিষয়টি বীমা কোম্পানিকে যদি আমরা না জানাই তাহলে কি হবে বুঝতে পারবো না। এই জন্য ডাক্তারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, তার কী কী রোগবালাই আছে, তার প্রেশার কত, তার হার্টের অবস্থা কী, তার লাংসের কোন অবস্থা কী, তার তোমার ডায়াবেটিক্স আছে কিনা, এই বিষয়গুলি নিয়ে ডাক্তারের রিপোর্ট সংগ্রহ করবে। ঠিক আছে, তারপরে এই রিপোর্টটা সাধারণত কে সংগ্রহ করে? বীমা কোম্পানি সংগ্রহ করে। তাহলে বীমা কোম্পানি এই কাজটি করে। ডাক্তারের রিপোর্টটা আবার তোমার বীমা কোম্পানিও করতে পারে, আবার বীমা গ্রহীতা সে নিজেও তোমার আরেকটি রিপোর্ট দিয়ে থাকে। এটি হলো ব্যক্তিগত চিকিৎসার রিপোর্ট। ব্যক্তিগত চিকিৎসার রিপোর্ট, অর্থাৎ আমার কোনো বিষয় অসুখ বিসুখ আছে কিনা সেটা আমি ভালো জানবো। তারপরও আমার যত তোমার অসুখ বিসুখ আছে এই বিষয়গুলির একটি রিপোর্ট আমি নিজে সাবমিট করব। কারণ আমরা আগেই বলেছি যে বীমা চুক্তি হচ্ছে চরম সৎবিশ্বাসের চুক্তি, আমাদের কোনো কিছু গোপন রাখা চলিবে না। এজন্য আমি কি করব, আমি আমার কাছে যত চিকিৎসার ফাইল আছে, রিপোর্ট আছে, সেগুলি আমি বীমা কোম্পানির কাছে হ্যান্ড ওভার করবো। তারপরে বীমা কোম্পানি আমার সম্বন্ধে আরও জানতে চাবে। এর জন্য কী করবে, বীমা কোম্পানি আমার সম্বন্ধে জানতে চাইলে আমি যে সারাউন্ডিংসের মধ্যে চলাফেরা করি, আমি যেখানে ওঠা বসা করি, তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এটি হচ্ছে আমরা বলতে পারি ব্যক্তিগত বন্ধুর মতামত। ব্যক্তিগত
বন্ধুর মতামত। আমার সম্বন্ধে ভালো জানতে পারবে কে? আমার ব্যক্তিগত বন্ধু, আমার সাথে যারা চলাফেরা করে তারা তারা আমাদের কোনো বদাভ্যাস আছে কিনা, আমি মদ পান করি কিনা, আমি রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছি কিনা, এই বিষয়টি জানতে পারবে বীমা কোম্পানি কার মাধ্যমে? আমার বন্ধুর মাধ্যমে। তাহলে এই কাজগুলি বীমা কোম্পানি সবসময় করবে। করে যেটি করবে, সব কাজগুলি করা হয়ে গেল। এখন আসো তোমার অফিসিয়ালি বীমা কোম্পানি যেটি করবে সেটি হচ্ছে বীমা প্রতিনিধির প্রতিবেদন। এই সকল কাজগুলো ফাইল করে সুন্দর করে প্রিসাইজ করে বীমা কোম্পানির যে লোক থাকবে সে তার অফিসে রিপোর্ট আকারে সাবমিট করবে। ঠিক আছে? রিপোর্ট সাবমিট করলে বীমা কোম্পানি সেটা অফিসিয়ালি যাচাই বাছাই করে ডিসিশন নেবে, হ্যাঁ, যে এই লোকের বীমা আমরা করতে পারি, তার প্রস্তাব আমরা নির্বাচন করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা সর্বশেষ যেটি বলতে পারি, প্রস্তাব নির্বাচন। তাহলে প্রস্তাব নির্বাচন কে করবে? প্রস্তাব নির্বাচন অবশ্যই বীমা গ্রহীতা করবে, যে আমার সকল কিছু পর্যালোচনা করে আমাকে কি করবে? একটা রিস্ক ফ্যাক্টরের ভিত্তিতে মরালিটি টেবিল দেখে আমাকে তোমার প্রিমিয়ামের ভিত্তিতে পলিসির টাকা নির্ধারণ করবে। আমি যদি খুব বেশি রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকি, অর্থাৎ আমার মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে, তাহলে আমার কিন্তু পলিসির টাকা বেশি দিতে হবে। আর যদি আমার রিস্ক ফ্যাক্টর কম হয়, সব কিছু পর্যালোচনা করে আমার রিস্ক ফ্যাক্টর কম হয়, তাহলে পলিসির টাকা কম দেওয়া লাগবে। এই ধরনের বিষয়টাকে আমরা বলতে পারি কি? প্রস্তাব নির্বাচন। কত টাকা দিতে হবে এই। ঠিক আছে? এরপরে আমরা যেটি বলবো সেটি হলো প্রস্তাব গ্রহণ। তাহলে প্রস্তাব নির্বাচনের পরে তোমার প্রস্তাব গ্রহণ করবে কে? বীমা কোম্পানি। আমি যদি প্রস্তাব গ্রহণ করি, প্রস্তাব দিলেও প্রস্তাবটা আমরা গ্রহণ করলাম, অর্থাৎ আমার টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু আমার বীমা প্রতিষ্ঠানের সাথে সেটেলড হয়ে গেল। হ্যাঁ, আই এম এগ্রিড টু গো টু উইথ এ কন্ট্রাক্ট টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। প্রস্তাবটা আমরা গ্রহণ করলাম। সর্বশেষে আমরা যেটি করব সেটি হচ্ছে তোমার বীমাপত্রটি প্রদান করব। বীমাপত্র প্রদান। এর মাধ্যমে আমাদের কি হবে? বীমা কোম্পানির সাথে আমার বীমা চুক্তি সম্পাদন সম্পন্ন হবে। অর্থাৎ আমি পলিসি দিলাম, আমি প্রিমিয়াম দেব, আর বীমা কোম্পানি আমাকে কি করবে? বীমা কোম্পানি আমাকে আর্থিক নিরাপত্তা দিবে, আমার জীবনের নিরাপত্তা দিবে। আমি নিশ্চিত লাইফ, নিশ্চিত ভবিষ্যৎ এর সাথী হিসাবে বীমা কোম্পানিকে আমি সিলেক্ট করব। এর মাধ্যমে আমি একটি মানসিক প্রশান্তির জীবন কাটাতে পারি। ওকে শিক্ষার্থীরা, তাহলে তোমরা প্রশান্তিতে থাকো, পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশা নিয়ে আজ আমি তোমাদের এই ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই ক্লাসেও আমরা অবশ্যই কি জীবন বীমা পড়ব, তবে সেটি হবে আমাদের জীবন বীমার উপর দ্বিতীয় ক্লাস, এবং সেই ক্লাসের মাধ্যমে আমি এই অধ্যায়টির পরিসমাপ্তি করব বলে আশা করছি। তাহলে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।